ডাক্তারি পরীক্ষা বা এটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সেটা হচ্ছে অভিযোগ। জি কিন্তু আপনি যদি সকল পত্রিকা শিরোনামগুলো দেখেন যে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত, মারমা তরুণী ধর্ষিত। তো এই যে জায়গাটা এখন দেখা যাচ্ছে এই জাতীয় কোনো ঘটনাই ঘটে নাই। তো মানে এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল হচ্ছে না। অর্থাৎ মিডিয়ার মধ্যে হাসিনার যে ফ্যাসিস্ট সহযোগীরা রয়ে গেছে তারা কিন্তু এদেরকে নিয়ে এই সরকার কিন্তু লুতুপুতু করছে কিন্তু। যে তারা কিন্তু সুবিধা মতো তাদের ছবল দিচ্ছে। আরেকটা প্রশ্নে আমি যেতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ। যে আমরা দেখছি যে ভারতে সাম্প্রতিক সময়ে আমার দেশ পত্রিকার একটা অনুসন্ধানী রিপোর্টে দেখা যাচ্ছে যে ভারতের যে গোয়েন্দা সংস্থা তাদের তালিকায় প্রায় ৬-৭০০ কতজন ভারতে আছে। তার মধ্যে আমাদের পুলিশের শীর্ষ কর্মকর্তা, আপনার সেনাবাহিনীর জেনারেল মুজিব আকবর সহ আরো বেশ কয়েকজন ছোটখাটো তারা আশ্রয়ে আছেন। তো এদেরকে তো পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। এদেরকে সসম্মানে আরাম-আয়েশের সাথে সীমান্ত পার করে দেয়া হয়েছে। তো যারা সেখান থেকে বসে বাংলাদেশে একটা ইনসার্জেন্সি ক্রিয়েট করতে চাচ্ছে, আপনি কি মনে করেন যে তাদের সহযোগীরা এখানে বড়, বড় মেডেল-টেডেল লাগায় ঘুরে বেড়াচ্ছে? তাদেরও এখান থেকেও একটা গ্রুপ চেষ্টা করছে, ওইখান থেকে একটা গ্রুপ চেষ্টা করছে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আরেকটা বিপদের দিকে যাচ্ছে। আম, কিছু কথা আছে যেগুলা আমরা বুঝি বাট মুখে নিজের কাছে বলতে অনেক ভয় লাগে। আপনি জিনিসটা রাইটলি বলছেন। তার আগে একটা জিনিস একটু আমার কষ্টটা বলি। আমাদের বিপ্লবের পক্ষে অনেকে ছিলেন, বিপ্লবের আমার কলিগস অনেকে ছিলেন। তাদেরকে আজকাল দেখি এটিএন বাংলা চ্যানেল আই, তারপরে ওই সমস্ত টিভিতে গিয়ে বিভিন্ন ধরনের বক্তৃতা, ৭১ টিভিতে গিয়ে বিভিন্ন ধরনের বক্তৃতা দেন, বিপ্লবের পক্ষে কথা বলেন। তারা কি ভুলে গেছেন যে এই সমস্ত পত্রিকা ভূমিকা কি ছিল গত ১৫ বছরে, ১৬ বছরে? কি কোন লজ্জার মাথা খেয়ে তারা নিজেদের চেহারা দেখানোর জন্য সেই সমস্ত টিভি চ্যানেলে যান? আপনাদের শ্রদ্ধা রেখেই বলছি, সেই টিভি চ্যানেলগুলো আপনাদেরকে ব্যবহার করছে। তো প্লিজ ডোন্ট ডু দ্যাট। এখন যেই জায়গাটাতে আপনি বললেন যে আমার দেশের যে খবরটা, সেটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস, এবং সেখানে আমি মনে করি মাহমুদ ভাই হয়তো এটার ফলো আপ হিসেবে আরো কিছু আনবেন। কি আনতে পারেন আমি আপনাকে বলি। জেনারেল মুজিব এবং জেনারেল আকবরের কথা যে বলা হয়েছে, এছাড়াও কিন্তু আরো অনেক জেনারেল, আরো অনেক লোক সেখানে আছে, সেখানে গেছে। এখন যদি জেনারেল আকবর এবং জেনারেল মুজিবের কথা বলি, তারা কিন্তু হচ্ছে মানে বাংলাদেশ সেনাবাহিনীর জিনিয়াসদের একজন, মানে দুইজন। তো কি এদের মাথাতে সমস্ত কিছু আছে? আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা, আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের কারা আছে, আমাদের ভিতরের নিরাপত্তা সংক্রান্ত যত সেন্সিটিভ ইনফরমেশন, ডিজিএফআই, আমাদের প্রশাসন, সবকিছু তাদের মাথায় আছে। কোথায় কোন লোকের কাছে কি আছে, কি পাওয়া যাবে, সেগুলা এখন তারা কাদের কাছে বিক্রি করতেছে? ভারতের কাছে। তারা ভারতের আশ্রয় আছে। তার মানে ভারত না চাইতেই কিন্তু আমাদের, তাদের ইনফ্যাক্ট এখন এর আগামী ১০ বছর বাংলাদেশে কোনো এই অপারেশন না চালাইলেও কিন্তু চলে, বিকজ আমাদের যত সংবেদনশীল তথ্য আছে আমাদের প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত, সেগুলা এই দুইজন লোক যেহেতু সব থেকে বেশি জানতেন এবং জানেন, তারা সেগুলা সরবরাহ করছেন এবং সেইভাবে অ্যাসিস্ট করছেন। সেই অ্যাসিস্ট্যান্সে তার সাথে আরো আছে আমাদের বেনজির। আপনি এটা জেনে রাখেন কনক ভাই, আমি বিশ্বাস করি, এটা কেউ আমার সাথে তর্কে আসতে পারেন, আমাদের পুলিশ বাহিনী যেভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে হয়তো চলবে, বাট আমাদের পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্যর এখন পর্যন্ত গুরু হচ্ছে বেনজির, যে বাইরে থেকে পুলিশকে চালাচ্ছে, তার কথা মতো চলছে, এবং আরো কিছু হাবিব, তারপর চিত্তরঞ্জন, এরা আছে, এরাই চালাচ্ছে, এদের কথা মতো পুলিশ চলতেছে। তেমনি ভাবে এই যে জেনারেল আকবর এবং জেনারেল মুজিব, তাদের শুধু ইনফরমেশনটাই কিন্তু এর জন্য যথেষ্ট, বাট এর বাদে আপনি যদি মনে করেন মেডেল লাগায় ঘুরে বেড়াতেছে যারা আছে তার সাথে, সেটার তো দরকার পড়ে না। না, না ভাই ধরেন জেনারেল মুজিব তো নজরদারির মধ্যে ছিল। মানে মানে প্রি অ্যারেস্ট এর কাছাকাছি ছিল। প্রি অ্যারেস্ট এর মতোই ছিল। এরকম বলা হয়েছে। সেখান থেকে সে পালাইলো। পালানোর পরে এই পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে? জেনারেল আকবরকে তো বলা হলো আমি শুনলাম যে তাকে অ্যারেস্ট করা হইছে। তারপর করেন পরে শুনি যে সে ইন্ডিয়া। তো আপনি অ্যারেস্টের নামে পুলিশ প্রহরায়, সেনা প্রহরায় আপনি বর্ডার পার করে দিয়ে আসবেন। এখানে আপনি মায়া কান্না করবেন। এসব ফাইজলামি করার জন্য আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে বসানো হয়েছে।
এইসব অবশ্যই করার জন্য তাদেরকে অবশ্যই আমরা এই প্রতি লক্ষ জায়গাটাতে রাখছি। আমি মনে করি আমাদের সরি আমি একটু পাওয়ারটা চার্জে দেই। আমাদের যে প্রত্যাশা সেই জায়গাতে অবশ্যই এখানে বড় একটা ব্যর্থ হয়েছে। তাদের পালায় যাওয়ার কোনো কথা প্রশ্ন ছিল না। তারা বিশেষ করে কনক ভাই আপনি আপনার প্রোগ্রামে বলছিলেন এবং যেটা রেফারেন্স মাহমুদ ভাই তার পত্রিকাতে আনছেন যে জেনারেল মুজিব দিয়ে 2 তারিখে এবং 6 তারিখে কু করবার চেষ্টা করছিলেন আওয়ামী লীগ পন্থীদের নিয়ে বসায় দেওয়ার জন্য খুনি জিয়াউল হাসানকে নিয়ে। এটা আপনি কিন্তু প্রথমে বলছিলেন আপনার একটা অনুষ্ঠানে বিশদ বর্ণনা দিয়েছিলেন। তো এখন ওনাদের কিন্তু সেই পরিমাণে অনুসারী এবং সেই পরিমাণে শক্তি এখনো আছে। সেটা ওনারা চাইলে আপনার তো নিশ্চয়ই এতটুকু বুঝতে পারতেছেন যে বাংলাদেশের ভিতরে যে কাজগুলো হচ্ছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে গত 1 সপ্তাহ ধরে যেটা হচ্ছে বা গত 1 বছরে তার পিছনে এই ধরনের লোকগুলার দেয়া তথ্য এবং কানেকশনস গুলাই কাজে লাগানো হচ্ছে। বাট তারা তাদের থেকে ফিজিক্যাল যে হার্ম তার থেকে আরো একটা বিপদ আমি একটু মাহমুদ ভাইয়ের সেই রিপোর্ট থেকে একটু বলি। জি। সেখানে উনি বা যে প্রতিবেদক আমি তাকে ধন্যবাদ জানাই বেশ কিছু পাসপোর্ট নাম্বারের রেফারেন্স দিচ্ছেন। এখন এই পাসপোর্ট গুলা কি এগুলা কি এখনো বাতিল করা পাসপোর্ট সচল পাসপোর্ট নাকি কি সেই ব্যাপারে কিন্তু অ্যাকচুয়ালি ফার্দার জানবার দরকার আছে। প্রথম জিনিস সেটা হচ্ছে যেই পাসপোর্ট গুলো এবং আরো ধরেন 700-র মতো এমন পাসপোর্ট এগুলা কিন্তু রিভোক করা হয়েছে সেই পাসপোর্ট গুলা। মানে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর কিন্তু সেই পাসপোর্ট গুলাকে রিভোক করেছেন। আমি সম্পূর্ণ জেনে বলছি, আমার যদি সুবিধা থাকতো ডিজি পাসপোর্ট অধিদপ্তর তার সাথে জেনারেল আনোয়ারের সাথে কথা বলার আমি অবশ্যই আপনাকে ওনার রেফারেন্সই বলতাম, বাট ওনার সাথে আমার কথা বলতে পারি নাই। বাট যেখান থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমাদের জানা দরকার। 1 নম্বর হচ্ছে এই সমস্ত আওয়ামী লীগ তারপর জেনারেলস তারা যেই পাসপোর্টগুলো ইন্ডিয়াতে ব্যবহার করছেন এবং ওদের গোয়েন্দাদের লিস্টে যে পাসপোর্টগুলো আছে সেগুলা তারা কিন্তু তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্টের বদলে রেগুলার পাসপোর্ট নিছেন যেগুলার এই রেগুলার নাম্বার। সেটা কখন নিছেন যেটা জানলে অ্যাকচুয়ালি আপনার থেকে শুরু করে আমাদের সবার খারাপ লাগবে। বিপ্লবের পূর্বে মাত্র 10%-এর মতন নেওয়া হয়েছে। বিপ্লব পরবর্তী 5ই আগস্টের পরে বেশিরভাগ পাসপোর্ট সেগুলো ইস্যু করা হয়েছে কিভাবে? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনএসআই এবং এসবির ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট অধিদপ্তরকে রিকোয়েস্ট করেছে যে এদেরকে পাসপোর্ট দেওয়ার জন্য। কারো খালার হাঁটুর অসুখ, কারো মামা চোখে দেখতে পারে না, চোখে দেখতে অসুবিধা হইতেছে, পিঠ চুলকাইতেছে, এই সমস্ত অজুহাত দেয় তাদের বিদেশে চিকিৎসার নাম করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাইন্ড ইট, জেনারেল জাহাঙ্গীর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠিগুলা পাসপোর্ট অধিদপ্তরে রিকোয়েস্ট পাঠায় তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট চেঞ্জ করে, যেহেতু ডিপ্লোম্যাটিক চেঞ্জ করে রেগুলার করতে হলে আপনার এনএসআই এবং এসবির ক্লিয়ারেন্স দরকার হবে, সেগুলা সহ রিকমেন্ডেশন পাঠানো হয়। এখন পাসপোর্ট অধিদপ্তর হচ্ছে ভাই একটা অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, যখন রিকোয়েস্ট আসছে তারা পাসপোর্ট দিয়ে দিছে, রেগুলার পাসপোর্ট বানিয়ে দিয়ে দিছে। সেই পাসপোর্ট নিয়ে এই সমস্ত খুনিরা, এই সমস্ত আমাদের দেশের অর্থ লুণ্ঠনকারীরা তারা কিন্তু ভারতে বসে আছে। দেন তারপরে যে কোনো ভাবে হোক উই হ্যাড সাম অ্যাক্সেস বা আমাদের মতন আরো অনেকে এই জিনিসটা ওই পর্যায়ে জানানোর পরে কি হয়, সম্ভবত আমাদের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজন আমাদের দিগ্বিজয় মানুষ মিস্টার তৌহিদ, তাদেরকে রিকোয়েস্ট করা হয় যে আপনারা অবিলম্বে এই পাসপোর্টগুলা বাতিলের জন্য আমাদেরকে একটা লিস্ট দেন, কতজন কাদের কাদেরটা বাতিল করতে হবে। এক হচ্ছে যাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যারা পালায় গেছে বা এই ধরনের জিনিসপত্র। এখন পর্যন্ত কোনো কম্প্রিহেনসিভ লিস্ট দেওয়া হয় নাই পাসপোর্ট অধিদপ্তরকে। আমি যতদূর জানি ভিতরের খবর, এটা পাসপোর্টের কেউ কনফার্ম করবে, তারা নিজ উদ্যোগে প্রায় 700-র মতন এই ধরনের লোকের এই যে পাসপোর্ট যেগুলো আছে সেগুলো তারা বাতিল করছে। ওকে, ওয়েল অ্যান্ড গুড, বাতিল করা হয়েছে, বাট সমস্যা কিন্তু রয়ে গেছে আরেকটা কনক ভাই, সেটা হচ্ছে কি এই যে পাসপোর্ট গুলাকে রিভোক করা হয়েছে সেগুলা কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো বন্দর বা ইমিগ্রেশন থেকে যাওয়া বা ঢুকার ক্ষেত্রে সেটা শো করবে যে এটা একটা বাতিল পাসপোর্ট। বাট এই এগুলো হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি।
এগুলা ইলেকট্রনিক পাসপোর্ট না। এই এমআরপি দিয়ে আপনি কিন্তু ভারতে বসে আছে যে জানোয়াররা, তারা কিন্তু আমেরিকা, তাদের ভিসা লাগে আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, পৃথিবীর বাংলাদেশ ছাড়া বাকি সমস্ত জায়গায় তারা ঘুরতে পারবে। ঘুরে বাংলাদেশের বিরুদ্ধে জনমত তৈরি করা, বাংলাদেশকে পচানো বা বাংলাদেশের বিরুদ্ধে আরো খারাপ নাশকতার পরিকল্পনা করা, সবকিছু তারা করবে। বিকজ একটা এমআরপি সেটা বাংলাদেশের ক্ষেত্রে শুধু শো করবে যেটা বাতিল, বাকি যে কোনো জায়গার ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট, এটা এই পাসপোর্ট গুলা তারা ব্যবহার করতে পারবে। মানে মানে সুমন ভাই হচ্ছে যে স্মার্ট কার্ডের যে পাসপোর্ট, এই পাসপোর্ট পৃথিবীর যে এয়ারপোর্টে ইউজ হোক, সেই পাসপোর্টে ইস্যুইং অথরিটি বা ইস্যুইং কান্ট্রির ইনফরমেশনটা তারা পায়, কিন্তু এমআরপিতে তারা পায় না। স্মার্ট কার্ড যেটা এখন দেওয়া হচ্ছে সেটাতে হয়তো সেটা আইডেন্টিফাই করা যায়, এমআরপি করা যায় না, যার জন্য সকল দুর্বৃত্তই এমআরপি পাসপোর্ট নিয়েছে। বাংলাদেশে কিন্তু মাঝখানে একটা সংবাদ বেরিয়েছিল যে এমআরপি বইয়ের সংকট, এমআরপি বই পাওয়া যাচ্ছে না, মানে সবাই এই মাত্রায় এমআরপির দিকে ঝুঁকে পড়েছে। তো এখন আসলে আমাদের দুর্ভাগ্য, মানে আমরা কিছু মুরব্বী অপদার্থদের শাসনে ঢুকছি এবং আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের প্রশাসনে এখনো হাসিনার পা চাটা কুকুররা বসে আছে। ধরেন আপনি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ নামাজ পড়ো, কোরআন পড়ো, এই করবেন, আর ভিতরে ভিতরে মানে লাম্পটের চূড়ান্ত সীমায় যাবেন, তো লাভটা কি এগুলাতে? আপনি দেশে সর্বনাশ করবেন, দেশ রক্ষার দায়িত্ব নিয়ে আপনি দেশ বিরোধী মানুষকে আপনি রক্ষা করবেন, নানা উদ্যোগ নেবেন, নানা ছলাকলা করবেন, আর মুখে মুখে নামাজ পড়বেন, রোজা রাখেন, কোরআন পড়েন, এসব বলে যাবেন। এসব ফাইজলামির অবসান ঘটা দরকার। এবং আমাদের দুর্ভাগ্য, আমরা ডক্টর ইউনূসের উপরে যে আস্থা রাখছিলাম, এই জায়গাটাতে টোটাল ফেলিয়ার, টোটাল ফেলিয়ার। জি অনেক ভাই, এই জায়গাটা একটা কথা বলিনি, আরো কিছু জিনিস আছে এই পাসপোর্ট সংক্রান্ত। সেটা হচ্ছে কি, এখন যে জিনিসটা কিন্তু জরুরি দরকার, সেটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে, বাট এখনো কোনো অ্যাকশন হয় নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করবে, ইন্টারপোলকে জানাবে যে এই এমআরপি গুলা তুমি সংশ্লিষ্ট প্রতিটা দেশকে জানায় দাও, বিশেষ করে ভারত, এবং সবাইকে যে এগুলা বাতিল করা পাসপোর্ট সেগুলো যাতে ব্যবহার করতে না পারে, এবং বাকি ইন্টারপোলের মাধ্যমে সব দেশকে জানিয়ে দেওয়া। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হবে, তারা তাদের মিশনের মাধ্যমে জানাবে যে আমাদের এই পাসপোর্ট হোল্ডার আছে, তারা কিন্তু দেশ থেকে পালা গেছে বা তাদের বিরুদ্ধে এই মামলা চলতেছে, সুতরাং তারা এই পাসপোর্ট কোথাও ব্যবহার করলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আমাদের কাছে ফেরত পাঠাও। এই দুইটা জিনিসে মিস্টার তৌহিদ এবং জেনারেল জাহাঙ্গীর স্যার, আপনারা কি বলতে পারবেন এটার কোনো অ্যাকশন করছে কিনা? প্রায় 7-8 মাস আগে তো আপনাদের কাছে এই রিকোয়েস্ট আমরা পাঠাইছিলাম এটার ইমিডিয়েটলি ব্যবস্থা করবার জন্য। আপনারা তো উত্তরও দেন নাই কোনো। আপনারা এই নিউ ইয়র্কে আসছেন মিস্টার তৌহিদ, আপনার যে লর্ড বহর নিয়ে আসছেন 70 জনের আপনার সাথে, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের, মানে আপনার জনবল নাই, তাই তো, এই ছোট্ট কাজগুলো করবার জন্য, যে এটা আমাদের ফরেন মিশন গুলোকে জানিয়ে দিই, পাসপোর্ট গুলোকে, বা কার কার পাসপোর্টের একটা তালিকা পাসপোর্ট অধিদপ্তরকে দিয়ে দিই। আরে ভাই, ওইটা আপনি কি বলবেন? তৌহিদ এখনো বসে আছে আওয়ামী পুনর্বাসনে। ধরেন আমি গতকালও বলছিলাম যে জেনেভায় যেই রাষ্ট্রদূত থাকা অবস্থায় আসিফ নজরুল্লাহ ইনসাল্টেড হলে এয়ারপোর্টে, সেই রাষ্ট্রদূতকে সে পাঠাইছে ওয়াশিংটনের রাষ্ট্রদূত করে। যেই রাষ্ট্রদূত মেক্সিকোতে মুজিব বন্দনা করে মুজিবের বই ছাপাইছে 10 ভাষায়, সেই রাষ্ট্রদূতকে নিয়ে বসাইছে লন্ডনে। মানে এগুলা ধরেন এত স্টুপিড অপদার্থ, এবং বারবার বলার পরেও ডক্টর ইউনূসের এগুলা নিয়ে মাথা ব্যথা নাই। উনি আছেন ওনার মোটিভেশনাল স্পিচ নিয়ে, উনি যে মহান ব্যক্তি এটাকে প্রমাণ করার জন্য উনি দেশ বিদেশে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন আর মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন। কিন্তু এর বাইরেও তো অনেক আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া যায় না? এই অপরাধীগুলো যে এখানে আছে, ধরেন এখন ধরেন বিএনপির জায়গায় আওয়ামী লীগ, আওয়ামী লীগের জায়গায় ধরেন বিএনপি। আমরা ধরে নিলাম যে বিএনপির এরকম 700 জন ইন্ডিয়াতে যে আশ্রয় নিচ্ছে, এই করছে। আওয়ামী লীগ কি করতো? প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ফোরামকে অ্যাক্টিভ করতো ভারতের উপর চাপ দেওয়ার জন্য, যে এরা এখান থেকে তুমি তাদেরকে আশ্রয় দিবা না। করা যেত না? সে যদি কোনো পদক্ষেপ আছে, সব মুখে মুখে শুধু আপনার মানে কি বলবো, মিষ্টি মিষ্টি কথা দিয়ে চেষ্টা চলছে। তো আর কি করা যেতে পারে? এই কাজগুলো হবে না রে ভাই। মানে আমাদের কোনো ফরেন মিশন চিঠি দিয়ে বলবে না যে পাসপোর্ট গুলো বন্ধ করো। ওই যে ইন্টারপোলে যাইতে যেতে দেখবেন আরো 6 মাস লাগাই দিচ্ছে ইন্টারপোলে। আপনার এখন আমরা হতাশ হয়ে গেলে তো চলবে না। আমি আপনাকে সিম্পলি বলি, তারা যে এইটুকু করবে, ইন্টারপোলকে জানাবে বা
ভাই তার আগে তো আপনাকে একটা লিস্ট তৈরি করা লাগবে, আপনি তো লিস্ট তৈরি করতেছেন না, আপনি তো ব্যস্ত, আপনার কাছে বলতেছে ভাই আমার একটা পাসপোর্ট তৈরি করে দেন, পাসপোর্ট অধিদপ্তর তো বলবে। আমি ধন্যবাদ জানাই পাসপোর্টের ডিজি জেনারেল আনোয়ারকে। জানেন যে শিরিন শারমিন সাবেক স্পিকার, তার কিন্তু আলটিমেটলি পাসপোর্ট হয় নাই। যখন আমরা এটার প্রতিবাদ জানাইছিলাম উনি কিন্তু আর পাসপোর্ট দেন নাই। তো এখন আর এই ধরনের পাসপোর্ট দেওয়া হচ্ছে না, তখন কি করা হচ্ছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুন্দর একটা সুপারিশ আসতেছে। জেনারেল জাহাঙ্গীর স্যার, আপনি কি জানেন এই ধরনের ভয়ঙ্কর কাজ করতেছে আপনার মন্ত্রণালয়? তারা এসবি এবং এনএসআই এর ক্লিয়ারেন্স নিয়ে তারা পাঠাচ্ছে পাসপোর্ট অধিদপ্তরের রেকমেন্ডেশন যে একে একে দেওয়া হবে, এবং সব আওয়ামী লীগের চোর খুনি তাদেরকে দেওয়া হচ্ছে। আর এখন তো বোধহয় কোনো ইয়েও লাগে না, রিপোর্ট লাগে না, পুলিশ রিপোর্টও লাগে না, পুলিশ ভেরিফিকেশন দরকার হয় না তখন। হয় না। এটা কায়দা করে এসে প্রথমেই বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রথমেই তারা একটা রেকমেন্ডেশন নিয়ে নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যাই হোক, এই আমাদের এখনকার যে এটা অবশ্যই রিলেটেড টু আমাদের যেই সভরেইনটি, সার্বভৌমত্বের ক্ষেত্রে এখন যে আঘাতগুলো ইন্ডিয়া দেওয়া শুরু করছে আওয়ামী লীগকে খুশি করবার জন্য, আওয়ামী লীগকে আবার ফেরত আনবার জন্য, এগুলা সবকিছু তার অংশ। এবং সেখানে চিটাগং হিল ট্র্যাক্সে যেই জায়গাটা চলতেছে, আমার একটাই রিকোয়েস্ট থাকবে কনক ভাই, আমি কখনো পলিটিক্যাল লোকজনের কাছে রিকোয়েস্ট করি না, বিকজ আই ডোন্ট ট্রাস্ট দ্যাম। তারপরে একটা ছোট্ট জিনিস, এবং ইনক্লুডিং সেনাপ্রধান জেনারেল ওয়াকার, সবার কাছে, যে আমাদের বিপ্লব পরবর্তী যেই একটা দাবি ছিল যে আপনারা সবাই একটা প্ল্যাটফর্মে আসেন, একটা জায়গায়, এখন কি ফ্যাসিজম আর আসবে না, এবং আমরা বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে তৈরি করব। আমেরিকা, চায়না, ভারত প্রত্যেকের কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন সমস্যা আছে, ভিন্ন মত আছে। কিছু কিছু কোর ইস্যুতে একটা রাষ্ট্র যখন সত্যিকারের রাষ্ট্র হয়, কিছু কিছু কোর বা মূল ইস্যুতে তারা কিন্তু একমত, এবং সেটাই চলে যেই সরকারই আসুক না কেন। তো আমাদেরকে দুই তিনটা জায়গায়, এক হচ্ছে আমাদের দেশে আর কোনো ফ্যাসিজম আর গেড়ে বসবে না। দুই নাম্বার হচ্ছে আমাদের রাষ্ট্রীয় এবং ভৌগোলিক অখণ্ডতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমাদেরকে যে পলিসি, সেই পলিসিতে আমরা আমাদের নিরাপত্তা বাহিনীকে এইভাবে গাইড করব, সেই জায়গায় ঐকমত্য। তিন নাম্বার হচ্ছে আমরা নির্বাচন নিয়ে কখন আর মারামারি করব না। এখন এই ঐক্যমত্যে সাংবাদিক মনির হায়দার, যিনি সাংবাদিকের বদলে এখন বড় ব্যবসায়ী হয়ে গেছেন, ঐক্যমত কমিশনের বা দালাল হয়ে গেছেন, তার কথা যদি আপনারা শুনেন, আপনার প্রতিবার এমন ভুল করবেন। অনৈক্য, ওনার কাজ হলো অনৈক্য তৈরি করা, একজনের কথা আরেকজনকে বলা। তো সেই কথা বাদ দিয়ে রাজনৈতিক প্রজ্ঞা যদি আপনাদের থাকে, আপনারা যদি বড় দল হিসেবে দাবি করেন, ছোট দল হিসেবে দাবি করেন, প্লিজ এই একটা জায়গায় এখনো সময় আছে, আপনারা এখন এবং একটা নির্বাচন হতে দেন, তারপরে আপনারা 5 বছর পরে আবার কি মারামারি করবেন সেটা ঠিক করেন। বাট প্লিজ ফর নাও, দেশের এই অবস্থায় আপনারা এক হইলে ইন্ডিয়া, আওয়ামী লীগ কোথাও ভাত পাবে না। ওদের হাজার পরিকল্পনা থাকুক, কিছুই কাজে লাগবে না। পাহাড়ে যে সন্ত্রাসী পালতেছে তাদের যত অস্ত্র দিক, কিছুই কাজে লাগবে না। প্লিজ ডু দ্যাট। কিন্তু আমরা তো আহ্বান জানাচ্ছি, আমরা তো বলছি। এখন ধরেন আমি বিশ্বাস করি যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এখনো দেশপ্রেমিক। সেনাবাহিনীর 25 থেকে 35 জনকে যদি আপনি বাদ দেন হাসিনার 5-8 কুকুর হিসেবে, বাকি কাউকে আপনি দোষারোপ করতে পারবেন না। তারা কেউই চায় না ফ্যাসিবাদ ফিরে আসুক, তারা কেউই চায় না হাসিনা ফিরে আসুক। কিন্তু ইন্টেরিমের ভূমিকাটা কি? ইন্টেরিম ধরেন কোনো পদক্ষেপ তো নিল না রে ভাই, কোনো পদক্ষেপই নিল না। এবং ধরেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই অস্থিরতা এগুলো চলছে। এবং আমি যদি আপনাকে আরেকটা সংবাদ যদি একটু দেখাই, আজকের সংবাদ, এটা আপনি যে প্রসঙ্গে বলছিলেন সেটি অলরেডি আপনার এটি নিয়ে কথা হচ্ছে, যে বলা হচ্ছে যে আমাদের ইয়েতে পার্বত্য চট্টগ্রামে যেন আরো 250 সেনা ক্যাম্প যেন গঠন করা হয়। তো 250 সেনা ক্যাম্প আপনি গঠন করতে গেলে কি মনে করেন এই জায়গাটা, যে সেনা ক্যাম্প বাড়ালে কি সমস্যার সমাধান হবে? কারণ আমার তো রাজনৈতিক নেতৃত্ব, আমার সেনা নেতৃত্ব, আমার সচিবালয়ের নেতৃত্বের একটা বড় অংশ ভারত অনুগত। তো আমি কি আদৌ কাজ করতে পারবো? মানে আমার আসলে মানে পজিটিভলি আমি এই দেশের জন্য আমি কি করতে পারি? সেনা ক্যাম্প বাড়ালেই কি সমস্যার সমাধান হবে? কি মনে করেন আপনি? আপনি এত সুন্দর একটা প্রশ্ন করছেন, যেটা অ্যাকচুয়ালি আপনার থেকে আমি আশা করি নাই, বাট থ্যাংক ইউ। আমরা যারা, প্রথম কথা, যারা সেনা পার্বত্য চট্টগ্রামে থাকেন নাই বা সেখানকার কি পরিস্থিতি সত্যিকার জানেন না, আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা এই মিডিয়াতে ফালতু কথা বলবেন না, এক নাম্বার।
2 নাম্বার, আপনার মতো যারা আছেন, যাদের একটা বেসিক জ্ঞান আছে, আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবো এই প্রশ্নগুলো করবার জন্য। সেনা ক্যাম্প বাড়াইলে কি হবে ভাই? আমরা তো সেখানে কারোর সাথে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী ছিল না, এখনো থাকবে না। সেনাবাহিনী হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য, সেখানে যাতে স্বাভাবিক জীবন থাকে, সেটা পাহাড়ি হোক, সেটা সমতলের বাঙালি হোক, সেটার জন্য। এখন অবশ্যই আমাদের প্রেজেন্স সেখানে বাড়াতে হবে, বাট সেখানে 250 সেনা ক্যাম্প, একটা সেনা ক্যাম্প, ধরেন আমি কচুছড়ি সেনা ক্যাম্প যখন তৈরি হয় সেটার সাথে ইনভলভ ছিলাম। একটা সেনা ক্যাম্প বানানো কিন্তু 4টিখানি কথা না। আমরা যখন উইথড্র করে আমাদেরকে নিয়ে আসা হয়, মানে রিজিয়ন বেজে নিয়ে আসা হয় জোন হিসাবে, তখন এগুলো চিন্তা করার কথা ছিল। যাই হোক, এখন আমি যেটা প্রস্তাব করতে পারি, প্রথম জিনিস একটা হচ্ছে ঐক্যমত সমস্ত রাজনৈতিক দলের মধ্যে। 2 নাম্বার হচ্ছে আমার এই আদিবাসী জিনিসটা বাদ দিয়ে প্রতিটা এটা হচ্ছে ইন্ডিয়ার প্রেসক্রিপশন, মানে সমস্ত উপজাতি নৃতাত্ত্বিক ক্ষুদ্র গোষ্ঠীকে একই জায়গায় গরু ছাগলের মতো নিয়ে আসে না, আপনাদের স্বাতন্ত্র আছে, সেটাকে তাদের সাথে আলাদা আলাদা ডায়ালগ করা স্থানীয় পর্যায়ে। 3 নাম্বার হচ্ছে আমাদের সেনা ট্রেনিং, যেটা আমরা এই পার্বত্য এলাকায় ট্রেনিং বা অন্যান্য জিনিসগুলো এখন ওইভাবে হয় না, সেইটা, এবং জোন বা সাব জোন হিসাবে তাতে হয়তো বড়জোর 50টা সেনা ক্যাম্প হবে। কোথায় হবে? যেখানে আমরা নিরাপত্তা দেওয়ার, ধরেন এই যে তারা সন্ত্রাসী কাজ চালালো, সেখানে কি করছে, যখন সেনাবাহিনী খাগড়াছড়িতে রাস্তার উপরে বিভিন্ন ধরনের নাশকতার কাজ ঠেকায় দিতেছে, তখন তারা চলে গেছে গহীন গ্রামে, সেই জঙ্গলে, সেখানে যেই বাঙালি পাড়া আছে, সেখানে যেই বাজার আছে, সেগুলোকে তারা আগুন জ্বালায় দিছে। সেই কাজই তারা করবে। তো আমাদের যেটা আগে ছিল, যেটা কমিউনিটি ভিত্তিক, সেখানে সেনা ক্যাম্প হবে, কমিউনিটির সবাইকে নিয়েই সাবজোন, আর মাত্র 50টা, 250 না, মাত্র 50টা সাবজোনাল ক্যাম্প করে সেইখান থেকে আমরা এলাকার লোকজনকে, সে বাঙালি পাহাড়ি সবাইকে প্রোটেকশন দিব। ভাই, পাহাড়ি লোকজন চায় সেখানে শান্তি আসে, তারা বাংলাদেশের সাথে থাকতে চায়। ওই ইন্ডিয়ার টাকা খাওয়া কিছু সন্ত্রাসী আর দালাল ছাড়া, কারণ তারা তো আমরা উন্নয়নের জন্য স্কুল বানাইছি ভাই, দিন রাত খেটে, সেখানে বাচ্চা কাচ্চাদের সেখানে কিয়াংঘর বানাই দিছি, সেখানে বাজার বানাই দিছি, নিজেরা খেটে খেটে বানাই দিছি, সেখানে লোকজন ভালোবাসছে। এখন সেই জায়গাতে আমাদের ফেরত যেতে হবে, সেইটুকু কাজ আমাদেরকে করতে হবে। আর বড় জিনিস, সেনাবাহিনী, সেনা নেতৃত্ব, গোয়েন্দা নেতৃত্ব, সমস্ত কিছু একটা সিস্টেমের মধ্যে আবার ফেরত নিয়ে আসতে হবে। যে এবং কাজ, এবং আরেকটা প্রশ্ন আমি জানতে চাই, যে ধরেন পার্বত্য অঞ্চলের আমাদের উপজাতি যারা আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীও বলা হচ্ছে, তাদের কি বলবো, তাদের চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য অনেক কিছু মিলিয়ে আমাদের সেনাবাহিনীর যারা কর্মরত তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং জি, আপনি বলছিলেন যে আপনি ৩ মাসে ১৭ বার ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন। তো এই এত কিছুর পরেও কিন্তু সেনাবাহিনীকে কিন্তু পার্বত্য অঞ্চল ঘিরে অপপ্রচারের জন্য এদেশীয় বহু এনজিও কিন্তু ব্যাপক মাত্রায় অ্যাক্টিভ। জি, তারা কিন্তু পারলেই সেনাবাহিনীকে ডাউন প্লে করার চেষ্টা করে। এবং আপনি তো বলছেন উপদেষ্টাদের কথা। এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছে যারা এই আদিবাসী বাণিজ্য করে খায়। মানে আদিবাসী বাণিজ্য করে খায়, এরকম অনেক উপদেষ্টা কিন্তু এই পরিষদেই আছে। তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? আমাদের সংবিধান আদিবাসী শিকার বলে না, এটা বলার কোনো কারণও নাই। এটা হচ্ছে উপজাতি নাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী। কিন্তু উপদেষ্টারাই তো আদিবাসী বাণিজ্য করে খায়। সেনাবাহিনীর বিরুদ্ধে এই যে দেখেন, এখন বা বাম বাহিনীরা নেমে গেছে, কিন্তু বাম আনু মোহাম্মদ গংস এক গ্রুপ নেমে গেছে কিন্তু। ভাই, হ্যাঁ, এই আনু এখন মোহাম্মদ কিন্তু গং আবার এবং আপনি অন্যরা, দেখবেন যে আপনার কাছে কি ভাই ওই শামসুল আরমান নাতনির সেই ভিডিও ক্লিপটা আছে, সে যে গালিগালাজ মিথ্যা কথা বলতেছে জি, জি। ইউএনএ এসে? আমি সুমন ভাই আজকে এই প্রসঙ্গটা আনবো না। আমার কাছে শামসুল রহমান নাতনির বক্তব্য আছে, এবং তার বক্তব্যের পরে আমাদের ওই যে পার্বত্য বিষয়ক সচিব যে বক্তব্য দিয়েছেন সেটাও আমার কাছে আছে। সেটা, তারা কিন্তু একই সম্মেলনে আসছেন, একই সম্মেলনে আসছে। কিন্তু এবং কিভাবে সম্ভব ছিল সচিবের প্রেজেন্সে সে এমন ডাহা মিথ্যা কথা বলে? না, এইটা না, হচ্ছে, সবচেয়ে এইটাই হচ্ছে ইন্টারেস্টিং কি জানেন রিয়েলিটি। তো? সবচেয়ে কারণ ইন্টারেস্টিং হচ্ছে শামসুর রহমান নাতনি হচ্ছে চেহারা সুন্দর, সে মডেল, বিকিনি মডেল, সেই কারণে তাকে কিছু বলে নাই না, আমাদের সচিব। সন্তুল্লাহ আরমান নাতনি যা বলছে, সচিব তার কাউন্টারে একটা শব্দ উচ্চারণ করে নাই। তাকে একটা স্ক্রিপ্ট এক্স্যাক্টলি। দেওয়া হয়েছিল, সেই স্ক্রিপ্টটা পড়ে দিয়ে চলে গেছে, শেষ। আচ্ছা, এই প্রসঙ্গটা আমি ২ টা বক্তব্য পাশাপাশি দিয়ে দিব, হয়তো কাল পরশু দিয়ে দিব। তো আমি যেটা বলছিলাম, তো এই ধরনের বাম ঘরানার লোকজন নেমে পড়ছে, এই সেনাবাহিনী নিয়ে এত অপপ্রচার হয়।
তাদের কৃতিত্ব জায়গাটা স্বীকার করা হচ্ছে না পার্বত্য অঞ্চলকে ঘিরে। নরমালি আপনি সেনাবাহিনী নিয়ে কিছু বলতে পারবেন না, নানা রকমের চাপের মধ্যে পড়বেন। কিন্তু এই জায়গাটায় কিন্তু মানে কোন রকমের পদক্ষেপই নেওয়া হচ্ছে না। ভাই, কি মনে করেন? আপনি আমি যখন সেনাবাহিনীর খুনি, গুম করা এবং সেই সমস্ত অর্থ পাচারকারী আওয়ামী লীগের দালালদের কথা বলি, তখন সবাই সরব হয়ে উঠে, আমাদের হুম, উপর সমস্ত খড়গ নেমে আসে, আমার পরিচিত লোককে উঠায় নিয়ে 18 ঘন্টা রেখে দেয়। হ্যাঁ, কিন্তু যখন এই জায়গাতে সেনাবাহিনী যে কাজ, সেনাবাহিনী মানে কি, নিরাপত্তা বাহিনী, রাষ্ট্র, সরকার, আমরা যে ভালো কাজগুলো করার চেষ্টা করতেছি, সেই জিনিসগুলোর উপরে যখন আমাদের সে দালাল কিছু সুশীল কথা বলতেছে, তাই তাদেরকে আপনারা তো কোনো কিছু বলেন না। এখন বলি, আমাদের কিন্তু অনেকগুলো সুযোগ ছিল। প্রফেসর ইউনূস একটা অন্তর্বর্তী সরকারের প্রধান, ওনার যে ইমেজ সেটা কাজে লাগানো, এবং রোহিঙ্গার যেই ব্যাপার ওনারা ক্যারিশমা দেখাচ্ছেন, সেটাকে কিন্তু আলাদা করে দেখার আর এখন কোনো সুযোগ নাই। দেন 24 ডিভের যে জিওসি আছে, জেনারেল মুশফিক, সে কিন্তু বলা হয় অ্যামাং দ্য জিওসিস দ্য মোস্ট কেপেবল। তাকে সে থাকতে তার মাথা, তাকে আপনি শুধু সুযোগ দেন ওইখানে জিনিসটা কিভাবে স্থানীয়দের সাথে মিলে ম্যানেজ করা যায়, বাট ডিজিএফআই কে তো তাকে সহযোগিতা করতে হবে তথ্য দিয়ে, দুয়েক তথ্য থাকতে হবে। দেন এই জেনারেল, মেজর জেনারেল ফেরদৌস, যাকে এমএসসিএ ছিল, চিফ অ্যাডভাইজারের সামরিক উপদেষ্টা, তাকে তো আপনারা সরাই দিছেন, গুড জব, অনেকের দাবি ছিল, বাট সে কিন্তু হাইলি ট্যালেন্টেড অফিসার। তাকে আপনারা অন্য কোথাও না পাঠাই, এই ডক্টর খলিল বা কারোর সাথে, বা আমাদের নিরাপত্তা সংশ্লিষ্ট কারোর সাথে দিয়ে দেন যে পার্বত্য চট্টগ্রাম এটা সমাধানের জন্য তুমি সেই পরিকল্পনাগুলোতে হেল্প করো। সে পারবে, কিন্তু ঠিক আছে, তার নামে কথা আছে, তাকে আমি খামাখার পাশে তার প্রতিভাকে কাজে লাগাবো। দেন আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জিনিসগুলো নিয়ে কিছু সাংবাদিক আছেন, কিছু সাংবাদিক, আমরা আলাপ করছিলাম দুইজনের কথা, তারা কিন্তু ডিপলি অনেক জিনিস জানেন, স্থানীয়দের সাথে কথা বলেন। সমস্ত যারা স্টেক হোল্ডার, তাদের সাহায্য নিয়ে আপনারা অবশ্যই একটা টেকসই পরিকল্পনা করেন, যেখানে ইন্ডিয়া ভাত পাবে না। আমরা এখানে যুদ্ধের কোনো পরিস্থিতি চাই না, বাট আমরা চাই একটা সমাধান। রাইট। এখন ধরেন নানা রকমের চরম-গরম তো আমরা দেখতেছি। ধরেন আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমি জাস্ট একটা শেষ প্রশ্ন করতে চাই আপনাকে। এই যে ধরেন আমাদের কিন্তু এখন মূল সমস্যা হচ্ছে কিন্তু ফ্যাসিজম। মানে ফ্যাসিস্টদের অনুসারীরা নানাভাবে আবার ফিরে আসতে চাচ্ছে। তারা নানা রকমের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। সেটা আমাদের একটা প্রধানতম সমস্যা। কিন্তু গত ১৪ মাসে এই ইন্টারিম সরকার, ডক্টর ইউনূসের সরকার মানে কার্যকর আসলে কি করছে? ওই যে মেহেদী হাসানের সাথে আমি ডক্টর ইউনূসের ইন্টারভিউটা দেখছিলাম এবং আমি খুব বিস্মিত। ধরেন এই প্রশ্নগুলা ধরেন আমরা করলে এটা মহা বেয়াদবি হয়ে যাবে আরকি। আমরা করলে এটা মহা অন্যায় হয়ে যাবে আরকি আমাদের সুশীলদের কাছে। মেহেদী হাসান গালি দিলে ঠিক আছে। মানে ওই এ মানে ইংরেজিতে বলছে মানে সব ঠিক আছে। ইংরেজির একটা ব্যাপার এখানে কাজ করে। তো আপনি যদি ডক্টর ইউনূসের লাস্ট ইন্টারভিউটাও দেখেন যে এক চরম-গরম কথাবার্তা। আওয়ামী লীগ তো নিষিদ্ধ। আবার এটা যেকোনো সময় ফিরেও আসতে পারে। আবার এই হইতে পারে। আরে ভাই আপনি বোল্ডলি কথা বলেন না কেন? মানে আপনি কথা বলেন না কেন? আপনি মেহেদী হাসানকে কাউন্টার কেন বলেন না যে আপনি কি হিটলারের পক্ষে কথা বলতে পারবেন? আপনি কি চান যে নাৎসি বাহিনীর পুনরুত্থান ঘটুক আবার এই জার্মানিতে আপনি চান কিনা? কাউন্টার প্রশ্ন করেন আপনি। মানে এনজিও ললিত ললিত কলা দিয়ে মানে এখন দেশটা শেষ ভাই, হয়ে গেল ভাই। আপনি হয়তো প্রশ্নটা আমি বুঝতে পারতেছি আপনি কি করবেন। এই অবস্থায় ভাই, আমরা ধরেন সরকার কোনো পলিটিক্যাল সরকার না, তার সমর্থন দরকার বলে আমরা কিন্তু দিছি। আমরা কিন্তু কোনো ভাই মনে আছে গত বছর এই সময় আমরা আলাপ করছিলাম যে বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকের একটা না একটা কিন্তু শক্তি থাকে মাঠ মাঠ চালানোর জন্য, পলিটিক্যাল ফোর্স। হুম, এটা এদের নাই, এদের সেটা কারা দিবে? ছাত্ররা মাঠ থেকে সরে গিয়ে পলিটিক্সে ঢুকে যাচ্ছে। হুম, আমাদেরকে দিতে হবে সেই সরকারকে সেই শক্তি, সাহস, সমর্থন। আমরা কিন্তু করে যাচ্ছিলাম। এখন এই জায়গায় কিন্তু সরকার, প্রফেসর ইউনূস কিন্তু অনেকগুলো বড় বড় বোঝা, ৩ মন ৪ মনের বোঝা ওনার কাঁধে নিয়ে চলতেছেন। এই মিস্টার তৌফিক পররাষ্ট্র, তৌহিদ। দেন স্বরাষ্ট্র, স্যারের ওজন আলহামদুলিল্লাহ এখনো পাতলা আছে, অত বেশি ওজন না। এমনি অনেক কিছু বোঝা উনি ধরেন তো। আরেক মাল আছে না যে আসিফ নজরুল, নজরুল না হ্যাঁ, কি নাম আসিফ ভাই নজরুল। ওনার কথা উনি তো ভাই বললে পরে আমি কিন্তু অনেক জায়গায় আমাকে ন্যায্য জায়গায় উনি ঠেকাই দিছে। মানে আমি তো ভয় আছি যে কবে উনি আমাকে এখান থেকে ডেকে নিয়ে গিয়ে পিটান, ছালায় ভরে পিটান। হ্যাঁ, মানে তো উনি ভাই, উনি আমার পারফেক্ট খালাম্মা হইতে পারতেন।
একজন কান কথা শুনে কারো বিরুদ্ধে বা কারো হিংসায় জ্বলে পুড়ে মরার যদি কোনো মহিলা পারফেক্ট খালাম্মার এক্সাম্পল থাকে, আসিফ খালাম্মা উনি আছেন, ওনাকে আমার সালাম থাকলো। স্যার, আসিফ স্যার, আপনি প্লিজ আমার বিরুদ্ধে আর কিছু করেন না, করলে কিছু জানান, আমি তো জানাইতেছি না ভাই, পারলে কর বেটা, পারলে না না, কর। আপনি করলে আপনি জানান, সবাইকে জানাই করেন যে এগুলো পারলে করতেছে, কর, মানে জানাই কর। আমিও সামনাসামনি এসে বলতে পারি এগুলো করতেছে। যাই হোক, এখন আর যেটা এই সুমন ভাই, ভাই, রোহিত সাহেব তো ব্যস্ত আছেন পাকিস্তানেরকে ক্ষমা চাবেন সেই কারণে। পাকিস্তানকে ক্ষমা চাইতে কতবার ক্ষমা চাইতে হবে আপনার কাছে? কেন ক্ষমা চাইতে হবে? কি ক্ষমা চাইতে হবে ভাই? আপনার জরুরি কাজগুলা সবকিছু ভুলে গিয়ে আপনি সেই দুই কাজে কেন হাসিনা ভারতের মন্ত্রীদের সাথে কথা বলা আর পাকিস্তানকে বলা যে তোমরা ক্ষমা চাও? ভাই, আপনি তো ট্র্যাক ভুলে গেছেন। তো প্রফেসর ইউনূস এদেরকে নিয়ে চলতেছেন, এরা আমাদেরকে স্বীকার করতে হবে। তারপর আমরা সবসময় চাই ওনাকে, ওনার সরকারকে ওনাদের ভালো কাজগুলোতে সমর্থন দিতে। আমরা যদি কোনো কিছু জোর দিয়ে বলি যেটা আপনাদের কাছে মনে হয় আমরা গালিগালাজ করতেছি, প্লিজ বুঝবার চেষ্টা করেন যে আমরা এতবার বলে আমাদের গলা ভেঙে গেছে, আমাদের ধৈর্যচ্যুতি হচ্ছে। একটা আর ভাই একটু চিন্তা করে দেখেন যে আমাদের কথাটা কি সত্যি গরু গাধার কথা, নাকি কোনো যুক্তি আছে? আজকে যে জিনিসগুলো হচ্ছে, পাহাড়ে যেটা হচ্ছে, আমরা কি ধরেন 9 মাস 10 মাস আগেই একই কথাগুলো রিপিট করে বলি না যে গোয়েন্দা সংস্থাগুলোকে আপনারা কাজে লাগান? পাহাড়ে কর্নেল হাসিনুর এসে নিজে থেকে আপনার সাথে বলে গেছেন না যে পাহাড়েতে তারা কি ধরনের কাজ চালাবে? কর্নেল মোস্তাফিজ বলছে না পাহাড়ে কি কি ধরনের কাজ চালানো হতে পারে? আমরা এত দূরে বসে যদি সেটা বুঝতে পারি, আপনারা বাংলাদেশে বসে বুঝেন না কেন? বা সেই ধরনের টুলস গুলোকে কাজে লাগাচ্ছেন না কেন? আমার কথা শুনে প্লিজ বিরক্ত হবেন না, বাট এটা জনগণের কাছে প্রশ্ন রাখছি। আমি নিউ ইয়র্কে বসে যদি এই জিনিসগুলা জানতে বা চিন্তা করতে পারি, ভাই, তাদের ভাই তো দায়িত্ব। সুমন ভাই, কে বিরক্ত হইলো কে না হইলো কিচ্ছু যায় আসে না। আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূসের কাঁধে আপনার হচ্ছে ওই তৌহিদ, আসিফ নজরুল, জেনারেল জাহাঙ্গীর, নূরজাহান বেগম, ওয়াহিদুদ্দিন মাহমুদ টাইপ আর কি বেশ কিছু বস্তা যায় উঠছে। উনি এমনিতেই বয়সের ভারে, উনি এমনিতেই নুজ্জ, আরো নুজ্জ হয়ে যাচ্ছেন, কাজই করতে পারতেছেন না। এবং কি কারণের জন্য ওনার বিশেষ পেয়ার, উনি কোনো পদক্ষেপও নেন না আর কি। আর আরেকটা কথা যে আমি যেটা বলতে চাই যে ডক্টর ইউনূসের এসব চরম-বরম কথা বাদ দিয়ে ওই যে আমাদের ওয়াকার সাহেব একটা কথা বলছিল না? ওই কথাটার মতো করে বলতে হবে। নো আওয়ামী লীগ, নো হাসিনা, নো কি বলে? নো ইফ, নো বাট, ফুল স্টপ। এটা বলে দিতে হবে। মানে ওয়াকারের অন্তত একটা কথা ফলো করেন আপনি। নো ইফ, নো বাট, ফুল স্টপ। নো হাসিনা, নো আওয়ামী লীগ, নো ফ্যাসিজম এগেইন ইন বাংলাদেশ। দ্যাটস ইট। এভাবে কথা বলেন। বোল্ডলি কথা বলেন। আপনি তনমনে করবেন, আপনার বাকিগুলো আরো তনমনে করবে। সো এই হচ্ছে অবস্থা। আর ভাই, চোখ রাঙায় ধমক দিয়ে কি আমাদেরকে লাভ আছে? আল্লাহর রহমতে আমরা, আপনি তো বহু কিছু ফেস করছেন জীবনে। আমি ধরেন জেনারেল আজিজ রে, জেনারেল শফিউরে, শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট কে আমি তো ফেস করছি ভাই। আমার উপর দিয়ে কি কম গেছে বলেন? যায় নাই তো। সো আমাদেরকে ওইসব মানে ওই যে কি যেন আছে না যে আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। আমার কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আপনার কবিতার গেল না। এইসব বহু জটিল মালস হ্যান্ডেল করে আমরা অভ্যস্ত আল্লাহর রহমতে। এগুলা নিয়ে ভয় দেখায় লাভ নাই। বাট বোল্ড ডিসিশন, নো আওয়ামী লীগ, নো হাসিনা, নো ফ্যাসিজম এগেইন। আর ভারতের ব্যাপারে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে। ডক্টর ইউনূস আমার মনে হচ্ছে যেন কিছু পলিটিক্যাল চাল দিচ্ছেন। যেমন তিনি ১ম দিন বাংলাদেশে এসে সেভেন সিস্টারকে নিয়ে একটা মন্তব্য করে মানুষের কাছে ইয়ে হয়ে গেলেন। আরে বাবা! এভাবে বলতে পারল? তো কিন্তু বাস্তবতা কিন্তু আমরা অনেক কিছু দেখছি না। হাসিনা ভারতে বসে যা করছে সেটা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ দেখছি না। এই যে হাসিনা, ইউনূসরা যখন আমেরিকায়, তখন যে হাসিনা বলল যে কেউ যেন অক্ষত ফিরে আসতে না পারে, এই প্রসঙ্গটা তিনি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করতে পারতেন। এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিকভাবে সরকারের পক্ষ থেকে বলা যেতে পারত যে ভারতের মাটি ব্যবহার করে আমাদের প্রধান উপদেষ্টাকে মেরে ফেলার জন্য যে হুমকি দেওয়া হয়েছে তোমরা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছ? সো অনেক কিছুই করা যেত, তারা কিছুই করছেন না। আদৌ যদি করেন ভালো, না করলে মানে আমরা কোনো ওই যে এখানে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারে কেউই অহিপ্রাপ্ত না। তাদেরকে আমাদের এত মানারও কিছু নেই। বাংলাদেশের মানুষ তার ভবিষ্যৎ জানে। বাংলাদেশের মানুষ লড়াই করে কি করার করবে। আপনারা না পারলে বিদায় হন। এইভাবে ধ্বংস করার কোনো মানে নেই। সুমন ভাই, আপনার সর্বশেষ মন্তব্য, আমার অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ আর কোনো মন্তব্য নাই, একটাই, আমাদের যতক্ষণ আমরা ঐক্যবদ্ধ এই রাজনৈতিক ভেদাভেদগুলো ভুলে, আজকে বিএনপি কেন জামাতের পিছনে লাগছে, বা জামাতকে কেন বিএনপিকে ডিফেন্ড করতে হচ্ছে বলেন ভাই? এনসিপি
এরা ভাই আমরা সবাই তো ফ্যাসিস্টের এগেইনস্টে লড়াই করছি। আপনারা 4টা মাস ধৈর্য ধরে একসাথে থাকেন। আপনাদের কারো কোনো সার্ভে করার দরকার নাই ভাই। আরেক আপনার প্রোগ্রামের সময় পেলে বলবো, বিএনপি এত বড় দল নিজে থেকে কিন্তু কিছু কিছু কাজ করে সে তার অবস্থানকে আরো ছোট নিয়ে আসতেছে। কিছু ভুল লোককে তার আশ্রয় নিতেছে এবং এই বিভিন্ন সার্ভে করাইতেছে। ভাই আমরা যদি নেতা হই, রাজনৈতিক দল, সার্ভে করার দরকার নেই জনপ্রিয়তা আছে এখন কি আসবে, এখন কি করবে কিনা। প্লিজ নেতা হিসেবে অ্যাক্ট করেন আপনারা। এখন পর্যন্ত বাকি সব পলিটিক্যাল পার্টি চায়, জামাত চায়, এনসিপি চায়, আপনাদের সাথে নেই। আপনারা সরকার গঠন করলে তাদের আপত্তি নাই, আমি ক্লিয়ারলি বললাম। তারাও চায়, বাট তারা মারামারি চায় না। কেন আপনারা মাঝখান থেকে এমন ঘৃণা ছড়াচ্ছেন? ওইটাই, মানে জুলাই বিপ্লব তো ধরেন এই সরকার শেষ করে দিছে, আর রাজনৈতিক দলগুলোর যে অনৈক্য সেটাও জুলাই বিপ্লবকে আরো ধ্বংসের দিকে নিয়ে গেছে আর কি। মানে আমি জানি না, প্রত্যেকেই আমার অনেক সময় অনেক দলকে আমার সন্দেহ হয় যে এরাও ভারতের ট্যাবলেট খেয়ে বসে আছে, ভারতের শেল্টার তারাও চাচ্ছে, যেটা একেবারে অপ্রয়োজনীয়। কোনো এটা না হইলে বাংলাদেশ চলবে না, আমাদের রাজনীতি চলবে না, আমি ক্ষমতায় যেতে পারবো না। এইরকম একটা ভুল ভাবনা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো এগোচ্ছে।